ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এইচওডি এখানে উপস্থিত আছে এবং উপস্থিত আছে এখানে আপনাদের মধ্যে এখানে প্রচুর গার্জিয়ানরা এবং তাদের বাচ্চারা, মানে যে স্টুডেন্টরা, প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যারা বাচ্চারা রয়েছে তাদের প্রাণ ভরা ভালোবাসা। আজকে এখানে একটা নতুন একটা টপিক, যে মোটিভেশন। অ্যাকচুয়ালি আপনারা যদি চিন্তা করেন যে মোটিভেশন করাটা কিন্তু বাচ্চাদের সব থেকে মোটিভেটার হয় সেটা আপনাদের বাবা মা। তাদের বাবা মার উপরে কেউ তাদের মোটিভেট করতে পারে না। আমি এখানে এসে দু একটা গল্প হয়তো আপনাদের বলবো, বাচ্চাদের বলবো, ভালো লাগবে শুনতে, কিন্তু আলটিমেট এই বিষয়গুলোকে আপনাদের মোটিভেট করতে হবে। তার কারণ আমি বিশ্বাস করি এখানে যত বাচ্চা বসে আছে প্রত্যেকে ট্যালেন্টেড, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। তারা যেটা চাইছে হতে, আমরা সেটা হতে দিচ্ছি না। আমরা ভাবছি না আমার ছেলে কিংবা আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে হয়তো চাইছে আমি আর্টিস্ট হব, কিন্তু আমরা সেটা হতে দিচ্ছি না। আর একটা বিষয় যেটা আপনাদের একটা গল্পের মধ্যে বলি, একটা বাচ্চা তার বাবা জিজ্ঞেস করলো যে তুই কি হতে চাস? সে বলবো আমি পেন্টার হবো। তার বাবা বলছে হঠাৎ করে পেন্টার কেন? ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, এসব ছেলে পেন্টার কেন? বললো না বাবা আমি পেন্টার হতে চাই। তো ঠিক আছে, তার কথা মতো তার বাবা তাকে সেই দিকে এগিয়ে দিল যে তুই যখন পেন্টার হতে চাস তুই ওই টাইমটাই নিয়ে ইয়ে কর। পরবর্তী সময় সে কি হলো জানেন? তার যখন বয়স 22 বছর, সে হলো পাবলো পিকাসো, যার একটা ছবি বিক্রি হয় 5 কোটি 10 কোটি এত টাকায়। এই পাবলো পিকাসো সে যখন প্রথম বলেছিল আমি পেন্টার হবো, তার বাবা কিন্তু চমকে গেছিল, কিন্তু তাকে মিসগাইড করেনি, তাকে তো তার লাইনটাই কেটে দিয়েছে। তাই আমরাও এটাই চেষ্টা করবো বাচ্চাদের, তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে মানে ট্যালেন্ট আছে, যোগ্যতা রয়েছে তাদের মধ্যে, আমরা বুঝতে পারছি না। আজকে কত সুন্দর সুন্দর এখানে ড্যান্স হলো, কত প্রোগ্রাম হলো, কত ট্যালেন্ট। যারা এখানে অংশগ্রহণ করলে কিংবা যারা করলো না, প্রত্যেকেই কিন্তু ট্যালেন্টেড। তাই বুকে সিনা ঠেকে বলতে হবে আমি যেখানে যাব আমি সেরা, আমি যা করব আমি সেরা। আমরা অনেক সময় এই যে সংস্কৃতি অনুষ্ঠান, এই যে আমি দেখেছি এদের পিউ স্যার, পিউ ম্যাডাম, সৈকত রয়েছে এখানে, সৈকত স্যার, এদের মানে অনেকদিন ধরেই চিনি। এরা অক্লান্ত পরিশ্রম করেছে আজকে এই জায়গাতে এদের এই সমস্যাটাকে নিয়ে আসার জন্য। ওদের যে স্বর্ণচিত্ত আর্ট স্কুল, সেখান থেকে এই ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদ আজকে এই জায়গায় এসেছে এদের অক্লান্ত পরিশ্রমে। আমি খুব কাছে থেকে দেখেছি এদের, এবং শুধু পরিশ্রমই না, তাদের লক্ষ্য এবং ফোকাস। প্রতিটা মানুষের এটা খুব প্রয়োজন। আজকে প্রতিটা বাচ্চা, প্রত্যেকের মধ্যে একটা ফোকাস থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে যে আমি এটা চাই। আমি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো যে আমি কি চাই, আমি লক্ষ্য ভ্রষ্টের মধ্যে দৌড়ে বেড়াবো। আমার প্রথমেই যেটা টার্গেট, আমাকে ফিক্স করা যে আমি কি হতে চাই, কি হব। তার জন্য এই যে হওয়া এবং ভাবা এবং হওয়া, এই দুটোর যে ব্যবধানটা কিন্তু অনেক খাটনির, অনেক কষ্টের, অনেক প্রতিবন্ধকতা আসবে। কিন্তু কোনো প্রতিবন্ধকতাকেই প্রশ্রয় দিলে চলবে না। যে রাস্তায় প্রতিবন্ধকতা নেই, যে রাস্তায় কাটা নেই, সে রাস্তা ভুল রাস্তা, সেটা ঠিক রাস্তা নয়। সঠিক রাস্তা সেটাই হবে যেখানে প্রতিবন্ধকতা থাকবে। আপনি পড়ে যাবেন, দৌড়াবেন, আবার উঠবেন, উঠে দৌড়াতে দৌড়াতে আবার পড়ে যাবেন, আহত হবেন, কিন্তু দৌড়াতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে, তবেই আপনি সাকসেস হবেন। আজকে হয়তো কারোর পরীক্ষা আমরা খেয়াল করে দেখি, আঁকা বন্ধ, আবৃত্তি বন্ধ, ক্রিকেট খেলা বন্ধ, তবলা বন্ধ, নানান রকম যত কালচার বন্ধ, কারণ কি পরীক্ষা। কিন্তু বাস্তবে এটাই, পরীক্ষার সঙ্গে এই সমস্ত এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কিন্তু পরীক্ষায় কখনো ক্ষতি করে না, বরঞ্চ মাইন্ডকে আরো শার্প করে, যেগুলো পরীক্ষায় খুব গুড এফেক্ট ফেলে। কিন্তু তাই বলে এটাও নয় যে পরীক্ষা চলাকালীন কালকে সকালে পরীক্ষা আর আজকে রাত্রিরে আপনি এঁকে যাবেন কিংবা তবলা বাজিয়ে যাবেন, এটাও নয়। পরীক্ষা চলাকালীন 6 মাস আগে থেকেই সব বন্ধ, এটা কিন্তু সঠিক কাজ কখনোই নয়। এই জিনিসটা জানবেন যে শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যাবে, সংস্কৃতি মানুষকে আরো সেই রাস্তাটাকে সুগম করবে। তাই শিক্ষা এবং সংস্কৃতি দুটো স্বাভাবিক পাশাপাশি চলতে হবে। বিভেদ
মানুষের মধ্যে থাকবে, রয়েছিল আগের দিন, আজও থাকবে। অনেকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য ঠ্যাং খিঁচবে, এটা হয়ে এসছে, আমরা দেখেছি। কিন্তু সেই দিকে পাত্তা দিলে চলবে না, আপনাকে এগিয়ে দিতে হবে, আপনার ফোকাসকে স্থির করতে হবে। ফার্স্ট টাইম যেটা লক্ষ্য স্থির করা, সেই জিনিসটা প্রতিটা বাচ্চার মধ্যে রাখতে হবে। আর তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে পজিটিভনেস, যে আমি পারবো। কোনো কাজ যদি পৃথিবীতে কোনো একজন করে গিয়ে থাকতে পারে, সেইটা আমি করতে পারবো। এই জিনিসটা বাচ্চাকে কখনো ডিমোটিভেট করা উচিত নেই। প্রতিটা বাচ্চার মধ্যে, এখানে যারা যারা বাচ্চারা বসে আছে, তাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, তারা অনেক কিছু করতে পারে যেটা আমরা ভাবতে পারি না। শুধুমাত্র একটা জিনিস যেটা আজকের দিনে একটু মানুষকে মানে বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিল। মোবাইল কখনোই খারাপ জিনিস নয়। মোবাইলটা হাতে গিয়ে সেটাকে ব্যাড ইউটিলাইজেশনটাই হচ্ছে খারাপ। মোবাইলটাকে সঠিকভাবে ইউজ করলে সেখান থেকে অনেক কিছু জানা যায়। আমার পরিচিত একজন আছে, আমি এই গত বছরে স্ট্যান্ড করেছে, সিবিএসসিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে। তার সঙ্গে আমি দেখা করে কথা বলেছিলাম যে সে কিভাবে স্টাডি করেছে, কি করেছে জানার জন্য। তো আমাকে সে বললো যে আমার তো লকডাউনের মধ্যে গিয়েছিল, তো আমি কিছু করতে পেরেছিলাম না, কোনো স্যারের কাছে যেতে পারিনি। তুই কি করে পড়লি, তাহলে কি করে তুই এত মার্কস পেলি? বলছে, আঙ্কেল আমি শুধুমাত্র নেট থেকে আমার সাবজেক্টগুলো নিয়ে শুধু স্টাডি করে গেছি, ইউটিউব থেকে আমার সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো স্টাডি করে গেছি, এই যেটা আমি নিজেই পড়েছি। তা ভাবা যায় সে এই মোবাইলটাকে কতটা সঠিকভাবে ইউজ করে অল ইন্ডিয়ায় সে র্যাঙ্ক করলো। বিষয়টা এটাই, মোবাইল খারাপ নেই, মোবাইল ইউটিলাইজেশনটা খারাপ। আজকে আমরা মোবাইল দেখছি, আমরা এক সময় দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকেই জানবেন, তখন ওই একটা গেম ছিল, ওই সাপ খেলা, টক টক করে টুকতে হতো, সাপ খেলা, সাপ হতো, এসব চলতো। আজকের দিনে প্রচুর গেম, মোবাইল খুললেই গেম। এটা কি? মোবাইলের গেমগুলো বাচ্চাকে এত অ্যাট্রাকশন বাড়িয়ে দিচ্ছে যে আমি ওই গেমটা ছাড়া কিছু নেই। কিন্তু বাচ্চাদের প্রতিটা বাচ্চা চিন্তা ভাবনাকে আরো অ্যাডভান্স করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে যে গেম রয়েছে, আগামী দিনে আরো অনেক কিছু গেম আসবে, অনেক জিনিস আসবে। কারণ কি, এরা জানে যে যত এদের নেট আমরা সার্ফিং করবো, যত আমরা এদের মানে গেমগুলো খেলবো, এরা তত টাকা কামাবে। ক্ষতি হচ্ছে কার? বাচ্চাগুলোর। অতএব এই বিষয়গুলো প্রত্যেককে জানা উচিত যে আগামী দিনে, আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা 4, 5, 6, 7 পড়ছে, অ্যাডভান্স চিন্তা ভাবনা করা যে আগামী দিনে কি হতে পারে। আমি কনজিউমার না, গেমের কনজিউমার হবো না, পারলে ক্রিয়েটার হবো, গেম তৈরি করবো। এই জিনিসটার মধ্যে মোবাইলে নিয়ে নেই, ভাঙা মোবাইল বাচ্চারা দিয়ে দিন না, খুলে ফেলুন, ভেঙে ফেলুন, দেখুন না কেন কি হয়েছে। বাড়িতে মোবাইল পড়ে আছে, দিয়ে দিন, খুলুন মোবাইল, খুলে দেখুন, এই জিনিসগুলো পারবে। আজকে পজিটিভনেস আপনি চিন্তা করতে পারেন, সচিন তেন্ডুলকার শুধুমাত্র পড়াশোনার দিক থেকে নয়, সচিন তেন্ডুলকার আজকে যে ক্রিকেটার, এত বড় ক্রিকেটার রয়েছে, তার পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। সচিন তেন্ডুলকার যখন প্র্যাকটিস করতো, তখন আমরা দেখতাম অন্যরা খেলা দেখছে, সচিন তেন্ডুলকার প্র্যাকটিস করছে, কি হলো? তার ফলে আজকে সচিন তেন্ডুলকার যে সব থেকে ছোট বয়সে 40 বছর বয়সে ভারতরত্ন পুরস্কার পেল। সচিনকে নিয়ে একটা গল্প আছে, সচিনকে একবার আউট করেছিল। আউট করার পরে সচিন একটা ছোট্ট একটা স্পিচ রেখেছিল। সে বলেছিল, ব্যাট হক যখন তাকে আউট করলো, সে তারপর গিয়ে বলেছিল যে এটাই মনে হচ্ছে আফ্রিকায় আউট করা। তারপর থেকে মানে এটা পুরো সচিন তেন্ডুলকার লিখে দিয়েছিল, এটাই হচ্ছে তোমার আখরি আউট। তারপর থেকে 45 বার সচিনের সঙ্গে ব্যাট হক সামনাসামনি হয়েছে, ওয়ানডেতে সামনাসামনি হয়েছে, টি20তে সামনাসামনি হয়েছে, আইপিএল এর সামনাসামনি হয়েছে। 45 বার সচিন তেন্ডুলকারকে সামনাসামনি বল করেছে, কিন্তু সচিনকে আউট করতে পারেনি। ব্যাপারটা কি আছে? এর ব্যাপারটা এটাই, তার মধ্যে এত অধ্যবসায়, এত প্র্যাকটিস, মানে আমি এটা করতে চাই, এটাই মেন কথা। কেউ হয়তো এখানে আছেন, অনেকে বাবা মা দেখি যে নেগেটিভ মাইন্ডেড হয়ে যায় যে আমার বাচ্চা এটা পাচ্ছে না, পাশের বাচ্চাটা পাচ্ছে, ও করতে পারছে, আমার ছেলেটা পাচ্ছে না, কিংবা আমার মেয়েটা পাচ্ছে না। আপসেট হওয়ার কিছু নেই। আপনি যদি আইনস্টাইনের ইতিহাসটা পড়েন, দেখবেন আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়সে কথা বলা শিখেছে, 7 বছর বয়সে সে লেখা শিখেছে, সে প্রথম পরীক্ষায় 0 পেয়েছে। আজকে আইনস্টাইন সারা পৃথিবীর মধ্যে প্রয়াস করবে, তার ব্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তার ব্রেনটা সংরক্ষিত করে রেখে দেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, নোবেল প্রাইজ হয়েছে। অতএব যে যারা পাচ্ছে না, ভাবছে যে আমার বাচ্চা পাচ্ছে না, পাশের বাচ্চারা পাচ্ছে, আপসেট হওয়ার কিছু নেই। চেষ্টা করা, মোটিভেট করা, তাকে আপনারাই বাবা মাই হচ্ছে সব থেকে বড় মোটিভেটার তাদের জন্য। দেখবেন সব এগুলো ঠিক হয়ে যাবে, তাদের এই যে দুর্বলনেস গুলো ঠিক হয়ে যাবে।
আমরা পড়াশোনা বাদে অন্য কাজকে কতটা ছোট করে দেখি। যেমন মনে করুন কারণ ছেলে ছবি তুলছে, আরে বাবা ছবি তুলিস না, ছবি তুলিস না, পড় পড় পড়, স্বাভাবিক ব্যাপার। অনেকে বাবা বলে এরকম, আমিও বলি অনেক সময়, মানে কোনোটা নেই। এটা যদি আমি এখন ডিপলি চিন্তা করি যে ছবি তুলে 2016 সালে 2022 সালে 16 বছরের একটা ছেলে ফটোগ্রাফার অপিয়ার হয়েছে। সে একটা টিভির ছবি তুলেছিল, ওয়াইল্ড লাইফ পিকচার। থাইল্যান্ডের ছেলে যত সম্ভব, নাম কি কান্ডিভাও কি একটা নাম, আমি সঠিকলি এই মুহূর্তে পুরো নামটা বলতে পারছি না। অতএব কোনো কাজ ছোট নেই, মানুষ যে কোনো দিক থেকে তার প্রতিভাকে তুলে আনতে পারে, শুধুমাত্র তাকে পজিটিভ সাইডে নিয়ে যাওয়া। আজকে এই যে স্বর্ণচিত্র স্কুল আমি দেখেছি, এরা আজকে এখানে এত বড় কিছু হচ্ছে, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আগামী দিনে এরা আরো বড় জায়গায় যাবে, কারণ এদের টার্গেটটা বড়। এদের টার্গেটটা শুধুমাত্র শিক্ষার মধ্যেই না কিংবা শেখানোর মধ্যেই না, এদের টার্গেটটা হচ্ছে প্রতিভা তুলে নিয়ে আসা। আগামী দিনে আমি আপনাকে বলে দিচ্ছি, এদের এখান থেকে কত প্রতিভাবান ছেলেমেয়েরা বেরোবে আপনারা লিখে নেবেন, কারণ এদের টার্গেটটা এটা। অতএব টার্গেট রাখতে হবে আমাদের ছেলে মেয়েকে নিয়ে, সেই টার্গেটটা তাদের যেদিকে এগোচ্ছে সেই দিকে আমরা তাদের উদ্বুদ্ধ করবো। আর একটা বিষয় আপনাকে বলে রাখছি, প্রত্যেকের জন্য একটা কথা, সমস্যা যদি কখনো নিজের হয়, সেটা নিজের সমস্যা, সেটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। একটা জিনিস জানবেন, আপনার সমস্যা শুনে 80 জন লোকে কিছু এসে যায় না, আর 20 জন লোকের 100 জনের মধ্যে 80% লোকে কিছু এসে যায় না আপনার সমস্যায়, আর 20 জন লোক সমস্যায় আনন্দই পাবে যে আপনি সমস্যায় পড়েছেন। ঠিক সিমিলারলি যদি আপনার কোনো প্ল্যান থাকে, সেটাও কারোর সঙ্গে শেয়ার করবেন না। যেটা বলবো সেটা করবো না, যেটা করবো সেটা কাউকে বলবো না, এই মেন্টালিটি নিয়ে চলতে হবে, দেখবেন অ্যাচিভমেন্ট হবে। এবং প্রত্যেককে বলছি, নিজের ফোকাস রাখতে হবে। আজকের দিনে নতুন বেরোচ্ছে এআই বেরিয়েছে না, অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে এআই নিয়ে, চ্যাটজিপিটি এআই। প্রতিটা ঘরে ঘরে এক সময় রোবট থাকবে। আজকে আমরা মোবাইল ইউজ করছি, আগামী দিনে দেখবেন যদি অ্যাডভান্স চিন্তা ভাবনা করেন, দেখবেন এখন আগেকার দিনে টিভি, ফ্রিজ, এসি কজনা ঘরে থাকতো, এখন প্রত্যেক ঘরে ঘরে রয়েছে। আগামী দিনে এই রোবট থাকবে প্রত্যেক ঘরে ঘরে। সেই অ্যাডভান্স চিন্তা ভাবনাটাকে নিজেদের নিয়ে যেতে হবে, মোবাইলের মধ্যে ব্রেন আটকে রেখে না। যা অনেক কিছু বলতে পারলাম, এখনো অনেক প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।